সেদিন কবির রাইসার শরীর ছুঁতে পেরেছিল কি পারেনি, তার চেয়েও বড় কথা হলো কোনো ছেলে মানুষ আশেপাশে এলেই তার বুকটা কেঁপে উঠত। কেউ হঠাৎ সামনে এসে দাঁড়ালে ভয়ে থরথরিয়ে কেঁপে উঠত। কেউ একটু জোরে কথা বললেই সে ভয় পেয়ে যেত। এক ঘরে একা কোনো পুরুষ থাকলে সে কখনো ভেতরে ঢুকতো না। দরজা বন্ধ হলেই তার শ্বাস বন্ধ হয়ে আসতো। রাতের বেলা ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠত, চিৎকার করে উঠত, ঘেমে যেত। কবিরের সেই বিকৃত চোখ, সেই বন্ধ দরজা, সেই এগিয়ে আসা শরীর, সবকিছু তার ভেতরে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তারপর থেকে পুরুষ মানেই তার কাছে এক অদৃশ্য ভয়ের নাম হয়ে যায়। সে আর কাউকে সহজে বিশ্বাস করতে পারত না। কোনো পুরুষের সামান্য কাছাকাছি উপস্থিতিতেই তার বুকটা ধড়ফড় করত। মনে হতো সেই ঘটনাটা আবারও তার সাথে পুনরাবৃত্তি হবে। এভাবেই ধীরে ধীরে রাইসার চঞ্চলতা মরে যেতে লাগলো। তার হাসির জায়গায় নীরবতা বাসা বাঁধল। তার সহজ সরল চোখ দুটোতে জমে উঠল অকারণ ভয়। সে বাইরে থেকে বেঁচে ছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে যেন কোথাও একটা ছোট্ট মেয়ে সেই দিনই মরে গিয়েছিল। সেই জঘন্য অতীত আমার বোনের বর্তমান ভবিষ্যৎ নষ্ট করে ফেলেছে। আমি আরেকটু দেরি করলে খুব বড় ক্ষতি হয়ে যেত। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু রাইসা সেই যে চুপ হয়ে গেল। আর তার ঠোঁটের কোণে কোনোদিন এক চিলতে হাসি দেখিনি আমি। একেবারে চুপ হয়ে গেছে। মানসিক ধাক্কা আর শারীরিক টর্চারের ফলে আজ বেঁচে থেকেও এইরকম বাক প্রতিবন্ধী হয়ে থাকে। কোনো ইচ্ছেও পোষণ করে না, মুখ ফুটে কিছু জানতে চায় না। যা বলা হয় সবটুকু চুপচাপ করে দেয় নির্ভুল। এরকম ব্যবহার দেখে প্রায় সবাই বলতে থাকলো, মেয়েটা বোধহয় পাগল হয়ে গেছে, মাথায় সমস্যা আছে। আমার মা ভয় পেয়ে এক বয়স্ক মানুষের সাথে বিয়ে দিতে চাইলো, কিন্তু অদ্ভুতভাবে বিয়ের দিন সেই মানুষ আসলো না। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম লোকটা সেই গ্রাম ছেড়ে চলে গিয়েছে। রাইসাকে বিয়ে করার জন্য অর্ধেক সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিতে চেয়েছিল সে। হঠাৎ করেই না আসায় সবাই অবাক হলো। কি এমন হলো যে এক রাতেই সে গ্রাম ছেড়ে পালালো? বিষয়টা এখনো সবার কাছে ক্লিয়ার হয়নি। আমার মাকে মা বলার জন্য অনেকবার মার খেয়েছে। তারপর বাড়ির সব কাজ করে দেওয়ার বিনিময়ে মা ডাকতে অনুমতি দিয়েছে। বাড়ির সবার সাথে বসে খাবার খাওয়ার মতো সৌভাগ্য ছিল না। মেঝেতে বসেই খাবার খেত। একটা খাট পর্যন্তও তার রুমে ছিল না। একটা ছিঁড়ে যাওয়া মাদুর বিছিয়েই ঘুমাতে হতো। অনেক আমি অনেক কিছু করতে পেরেছি, অনেক কিছু পারিনি। সবার চোখ ফাঁকি দেওয়াও যতটা না সময় যেত। ওর খুব আফসোস হয় শুধুমাত্র মা বাবাকে নিয়ে। যদি আদরের একটা মেয়ে হতো, রাইসার সামনেই ওর বাবা আমাকে মেয়ের মতো করে কোলে নিত, আদর করত। কিন্তু তাকে কখনো কোলে নেয়নি। এই নিয়েও কত কান্না করেছে। ওর এই এত চোখের পানি কেউ সারা জীবনের দাম দিয়ে দিতে পারবে না। একবার বলেছিল হঠাৎ করে, আপু, মানুষ মরে যায় কিভাবে? শুধুমাত্র বৃদ্ধ মানুষেরা মরে যায়, নাকি যাদের শরীরে রোগ হয় তারা মরে যায়? কারা তাড়াতাড়ি মরতে পারে? আমি আল্লাহর কাছে চাই আমার খুব জোর কোনো বড় অসুখ হোক, সেই রোগের জন্য চিকিৎসা হবে না। একটু থেমে আবারও বলল, ও, চিকিৎসা করানোর মতো মানুষ তো আমার নেই। আমি খুব তাড়াতাড়ি যেন মায়ের কাছে যেতে পারি। তুমিও কিন্তু দোয়া করো আপু। আমি যখন মরে যাব নিশ্চয় তখন মা বাবা দাদি সবাই খুব খুশি হবে, তাই না? আমি ওদের কাছে এইরকম খারাপ কেন? ওরা কেন আমাকে এক চিমটি ভালোবাসে না? আমি বলেছি সব কাজ করে দেব, তাও একটু ভালোবাসে না। আমি বুঝি সত্যি খুব খারাপ, তাই না? আমি মরে গেলে কি বাবা মা একটুও কান্না করবে? আমি তো অনেক কাজ করি, আমার জন্য কি একটুও কান্না করবে না? তখনও কি বাবা আমার থেকে মুখ ফিরিয়ে রাখবে?
একটু বুকে জড়িয়ে ধরবে না? বলবে না, তুই আমার মেয়ে? সবাই কি সুন্দর মেয়েকে সাথে নিয়ে সবাইকে বলে ও আমার মেয়ে। কিন্তু আমার বাবার সাথে আমি কোথাও যেতে পারিনি। আমার খুব তাড়াতাড়ি মরে যেতে ইচ্ছে করে। তুমি ভালো আপু, খুব ভালো। তুমি আমার জন্য কাঁদো। আমি সব সময় তোমাকে দেখব। এমনকি চুল বড় ছিল বলে অনেকবার ধরে ধরে মাজা পর্যন্ত কেটে দিয়েছে। মায়ের এমন মনে হতো যে আমার এত বড় চুল নেই, রাইসার কেন হলো? কিন্তু ওই যে বলে না, আল্লাহ যাকে দেয় তাকে ঢেলে দেয়। তার পৃথিবীতে আপন বলতে আমি ছাড়া আর কেউ ছিল না। অথচ সৌন্দর্যের কোনো কমতি তার ছিল না। আর এত সৌন্দর্যের জন্য বাপ নেই, বাপের কোনো পরিচয় নেই, এমন কথাও কম শুনতে হয়নি। এমন হৃদয় বিদারক ঘটনার টিভিতে এত সূক্ষ্মভাবে বর্ণনা হয়। এসব মানুষের জীবন থেকেই নেওয়া। সবকিছুরই সাথে একটা করে ঘটনা জড়িয়ে আছে। রাইসার সামান্য কিছু অতীত শুনে সবাই যেন হতভম্ব হয়ে রইল। কারোর মুখে কোনো কথা নেই, চোখের পানি অঝরে পড়তে পড়তে কারোর সামনে রাখা হাত ভিজেছে, কারোর ওড়না, কারোর চোখের পানি বাঁধ ভেঙে মেঝেতে পড়েছে। যুবক মানুষের চোখে কখনো জল দেখা যায়? সময় সময় সেটা অবশ্যই দেখা যায়। সবাই চোখে পড়া পানিগুলো মুছিয়ে নিল। কিছু বলবে তাতেও যেন গলা ধরে আসছে। সানজিদা তো কথা শেষ করেই জোরে জোরে কাঁদতে লাগলো। মেহেরিমা নওয়ান বুকে জড়িয়ে নিলেন, মাথায় হাত রেখে সান্ত্বনা দিলেন। আন্টি, আমি সেই দিন এসে আপনাকে দেখেই বুঝেছিলাম আমার বোনটা একদম সঠিক জায়গায় এসেছে। আপনার মতো মানুষ হয় না আমার বোনটাকে এভাবে দেখে রাখবেন আন্টি। ওর খুব একটা পরিবারের শখ। ওকে কখনো কষ্ট দিয়েন না আন্টি। আমার ভুলের শাস্তি যেন ওকে দিয়েন না। আমার বোনটা নতুন মা পেয়েছে, এতেই আমি খুশি। ওর শেষ কথাটা বলতেই আবারও গলা ভেঙে গেল, ঠোঁট কাঁপছে। এতদিন ধরে জমে থাকা পাহাড় সম কষ্টগুলো যেন আজ একসাথে গলতে শুরু করেছে। এইসব কিছু এতদিন বুকের ভেতরে জমিয়ে রেখেছিল। কাকেই বা বলবে? বলার মতো আর শোনার মতো মানুষ ছিল না। মেহেরিমা আর নিজেকে সামলাতে পারলেন না। শাড়ির আঁচল দিয়ে সানজিদার চোখের পানি মুছিয়ে দিলেন। আমার কাছে মার্জিয়া যেমন, রাইসাও তেমন। কোনো সন্তান আমার কাছে ভেদাভেদ নেই। তুমি চিন্তা করো না, তোমার বোন তার মায়ের কাছেই আছে। সানজিদা শিশুর মতো কেঁদে ওঠে, মেহেরিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঘরে উপস্থিত সবাই সেই দৃশ্য দেখে আর চোখের পানি ধরে রাখতে পারল না। মাহতাব নওয়ান স্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ল, মেহেরিমা, তুমি এইসব কিভাবে বুঝলা? একটা নিঃশ্বাস ফেলে তিনি বললেন, আমি ফোন করেছিলাম রাইসার কথা জানতে। যেহেতু মা বাবা, তাই ওনাদের জানানো আবশ্যিক। বিয়েটা যেভাবেই হোক হয়েছে, যাওয়া আসা হয়নি তাতে কি? তারা মেয়ের কথা শুনে অবশ্যই দেখতে আসবে। রাইসার ঘরে গিয়ে দেখি বিছানায় ছিল ফোন, তাই আমি সেই ফোন থেকেই ফোন করি। তখন আমি কথা বলার পূর্বেই তিনি বলতে শুরু করলেন, কি রে সর্বনাশী, কেন ফোন দিয়েছিস? ওরা কি ভাত দেয় না? ওখানে টিকতে পারছিস না? দেখ, ওরা যদি তোকে বেরও করে দেয়, তো তুই কোনো পতিতালয়ে যাস, সেখানে অনেক টাকা পাবি, খুব স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতে পারবি। আর তোর যা শরীর, দেখবি দাঁড়াতে না দাঁড়াতেই হাজার মানুষের ভিড় পড়ে যাবে। আমাদের ঘাড়ে লটকানোর চেষ্টাও করিস না। এতদিন দেখেছি, আর পারবো না। আর ফোন দিস না দয়া করে, রেহাই দে আমাদের। কথাগুলো শুনে আমি আশ্চর্য হয়েছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। পরে বললাম, বেয়ান। তিনি হঠাৎই হয়তো চমকে উঠেছেন, এমনটা আশা করেননি। আমতা আমতা করে বলেন, আপনি? হ্যাঁ, তো আপনি কি বলছিলেন এইসব মেয়েকে? বাদ দেন, আমি যেই কারণে আপনাকে ফোন করেছিলাম, রাইসার পা ভেঙে গেছে। আপনারা বাবা মা, তাই সংবাদটা দিলাম। মেয়েকে দেখে যাবেন। কিসের মেয়ে? কার মেয়ে? আমি ওই সতীনের মেয়ের জন্য কোথাও যেতে পারবো না। এমনি এখনো আমার মেয়েটার খোঁজ পাইনি। সতীনের মেয়ে কি বলছেন আপনি? হ্যাঁ, ও আমার নিজের মেয়ে নয়, কিন্তু দেখুন,
কাজ কামের ভয়ে পা ভাঙার নাটক করে বসে আছে। অজুহাত দেওয়ার ওর কাজ। বেশি বেশি কাজ করিয়ে নিবেন, না পারলে একটা লোহার রডের বাড়ি মারবেন, এমনি কাজ হয়ে যাবে। ওই সর্বনাশিনী ওকে দেখতে যেতে আমি পারবো না, দরকার পড়লে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করুন। আমি ওর কোনো মা নই, আমার একটাই মেয়ে, আর সেটা হলো সানজিদা। এভাবে কথা শোনানোর পর আমার কেমন যেন ধোঁয়াশা লেগেছিল। তখন মাথায় এলো সানজিদার কথা। ও তো সব জানবে, কেননা একসাথে বড় হয়েছে। তাই আর সময় নষ্ট না করে সানজিদাকেও আসতে বলেছিলাম, যাতে করে ওর কাছ থেকে সত্যিটা আমি জানতে পারি। আর এখন তো সবার কাছে সবটাই পরিষ্কার। মার্জিয়াও কেঁদে ফেলেছে। আসলে মেয়ে মানুষ তো, একটুতেই ইমোশনাল হওয়াই তাদের কাজ। ফাহিম, ইমরান, জিহাদ, মাহতাব, নওয়ান সবাই চোখের জল মুছল, যেন কোনো অপ্রাপ্ত অসমাপ্ত গল্প জীবনের সিনেমা দেখে সিনেমা হল থেকে বের হলো। কেউ চোখের জল লুকানোর চেষ্টা করলো না। সবার মাঝে শুধু একটা মানুষের চোখে কোনো জল নেই। কি করে এত কিছু জানার পরেও এভাবে স্বাভাবিক থাকতে পারে? তাজ, তেজ, সরি, উঠে দাঁড়িয়েছে কবেই, দুই হাত শক্ত করে মুঠো করা, চোয়াল শক্ত, চোখে স্বাভাবিকের চেয়েও তুলনামূলকভাবে লাল হয়ে আছে। চোখের ভেতরের প্রতিটা শিরা ফুলে আছে লাল হয়ে। হাত মুঠো করে রাখায় প্রতিটা শিরা উপশিরা ফুলে ফেঁপে আছে। এক একটা শিরা যেন বাইরে থেকেই ধরে টেনে ছিঁড়ে আনা সম্ভব। একা একা সবগুলো রগ টান টান হয়ে আছে, এই বুঝি হাত থেকে বেরিয়ে আসবে। সবাই এই বিষয়টা বুঝল। রাইসাকে স্বাভাবিক আর প্রাণচঞ্চল জীবনে ফেরাতে হলে তাকে অবশ্যই সেই না পাওয়া সুখগুলো দিতে হবে। তার সাথে ভালোভাবে মিশতে হবে, গল্প, আড্ডা, মজা, হাসি খুশির মাঝে রাখলে এটা সম্ভব। জিহাদ বলে উঠল, আমরা সবাই চেষ্টা করব রাইসাকে ঠিক স্বাভাবিক হতে পারবে। আর মার্জিয়া বলল, আমরা পারবো তো রাইসার এই দুর্দশা থেকে বের করে বাস্তবিক জীবনে আনতে? ইমরান বলল, আমরা এত মানুষ আছি, সামান্য একটা মেয়েকে ঠিক করতে পারবো না? 10-এর লাঠি 1-এর বোঝা, চেষ্টা করলে সব সম্ভব। মানুষ পারে না এমন কিছু দুনিয়াতে নেই, সুতরাং আমরা সবাই চেষ্টা করব। ফাহিম বলল, এবং সফলও হব ইনশাআল্লাহ। জিহাদ হেসে বলল, যাক, অন্তত কারোর বড় ভাই হওয়ার সুযোগ পেলাম। আমারও বোন নেই, একেবারে মিলে গেল, আজ থেকে রাইসা আমার ছোট বোন। ফাহিম ঘাড় ঘুরিয়ে বলল, আমি কি বানের জলে ভেসে এসেছি? তোর একা বোন নয়, আমি আছি। যদিও আমি তোর থেকে 1 সপ্তাহের বড়, তাই বড় ভাই হওয়ার অধিকার আমার তোর আগেই। এটা নিয়ে দুইজনে তর্ক বিতর্ক করতে থাকে। পাশ থেকে ইমরান হাসল, তোরা থাম, ভুলে যাস কেন, আমি তোদের দুটোর থেকেও 6 মাসের বড়। সম্মান দিয়ে কথা বলবি। আর আমিই হব সবার বড় ভাই, রাইসার ভাই। তোরা হলি মেঝো আর ছোট। ফাহিম ঝট করেই বলে ফেলল, এখানে আপনার থেকেও একজন বড় আছে মহাশয়, সেটা হলো তেজ। তো তুই কি তেজকেও ভাই বানিয়ে দিতে চাস? বেচারার উপরে কি ধকলই না যাচ্ছে। চোখের আকৃতি দেখ, ভাই বানাস না, নয়তো রাইসার ভাই হওয়ার জন্য পৃথিবীতে আর থাকবি না। ইতিহাস এই প্রথম না হয় ভাইয়ের বউয়ের শখ পূরণ করতে গিয়ে স্বামীকেই ভাই সাজতে হতো। তোর কপাল ভালো তেজ, আমাদের মতো বন্ধু পেয়েছিস। তেজ রাগী দৃষ্টিতে জিহাদের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে সবার উদ্দেশ্যে বলল, আমি রুমে যাচ্ছি, দেখি ওর কিছু লাগবে কিনা, ঘুম থেকে উঠেছে মনে হয়। ফাহিম গোল গোল চোখে তাকিয়ে বলে, ও হয়ে গেছে বাবা, রাইসা তোর থেকে ছোট, নামও আছে। সব সব বাদ দিয়ে বউকে হাউ রোমান্টিক বয়। ইমরান ধমক মেরে বলল, নট ও, সে হচ্ছে মৃগনয়নী। যা তেজ, যা ত্বককে এখন ওপরে থাকা দরকার।
এত কষ্টের পরও সবাই এদের ঝগড়া দেখে হাসাহাসি করছে। মাহতাব নওয়ান সত্যি এতটা অধৈর্য হয়ে আছেন। নিজের বাবা হয়ে কেমন করে মেয়েকে এভাবে অন্যের প্ররোচনায় পড়ে দূরে রাখতে পারে? এমন মা মরা মেয়েটার সাথে খারাপ করতে পারে? তার কি আসলেই বাবা হওয়ার কোনো যোগ্যতা আদতে আছে? রুমে গিয়ে দরজা লাগিয়ে এসির পাওয়ার একটু বাড়িয়ে দিল। গরমে চারিদিকের বাতাসেও যেন জ্বলন্ত লাগছে। রাইসার ব্যান্ডেজ করা পায়ের কাছে মেঝেতে হাঁটু গেড়ে বসল তেজ। পায়ের হাঁটু থেকে নিচের দিকটা পুরো ব্যান্ডেজ করা। হাত রাখতে চেয়েও রাখল না। যদি ব্যথা লাগে অজান্তেই আর কষ্ট দেওয়ার মতো দুঃসাহস দেখাবে না। তবে সেই ব্যান্ডেজের ওপরে আলতো করে ছুঁই ছুঁই ঠোঁট ছোঁয়ালো। তারপর উঠে এসে রাইসার পাশে বসলো। কপালের চুলগুলো টেনে কানের মাঝে গুজে দিল। শূন্য কপালের মাঝে গভীর এক স্পর্শ জুড়ে দিল। মুখোমুখি হয়ে এক হাত মাথায় রেখে বুলিয়ে দিল, মৃগনয়নী, আমি জানতাম না আমার এই ছোট্ট মৃগনয়নীর ভেতরে এতটা কষ্ট। কেন আমাকে দেখলে তুমি ভীতু হয়ে যাও? কেন কেঁপে ওঠো? কেন কথা বলতে চাও না? তবে আমি তোমাকে কথা দিলাম, তুমি পৃথিবীর সমস্ত পুরুষকে ভয় পেলেও আহনাফ নওয়ান তেজের বুকের স্বস্তি পাবে। এখানেই সমস্ত শান্তি তোমার জন্য রেখেছি। তোমার ভয় কাটুক শুধু আমার কাছে। তুমি যতটা কষ্ট আঘাত পেয়েছ সেটা আমি দূর করতে না পারলেও আমার গভীরতার চাদরে তোমাকে মুড়িয়ে রাখবো। সেই চাদর সরাতে থাকবে, কিন্তু শেষ চাদর পর্যন্ত পৌঁছাতে পারবে না। মানুষ তো বলে শত গুণ, হাজার গুণ, কোটি গুণ, কিন্তু আমি বলছি তুমি যত কষ্ট পেয়েছ তার চেয়ে অধিক ডেলিশিয়ান গুণে একেবারে যত্নে মুড়িয়ে রাখবো, যার পরে আর কোনো সংখ্যা নেই। ঠিক সেই রকমই অতীত ভুলবে না, কিন্তু আমি তেজ তোমার মস্তিষ্ক থেকে সেই বিকৃত জঘন্য অতীতের স্মৃতি চিরদিনের জন্য মুছে দেব। একবারের জন্য তুমি চেষ্টা করলেও সেই অতীত মনে করতে পারবে না। রইল বাকি যার তোমার সাথে এরকম ব্যবহার করেছে, তাদের প্রত্যেককেই এর শাস্তি উপভোগ করতে হবে। আর যেই হাত আমার মৃগনয়নের দিকে খারাপ উদ্দেশ্যে বাড়িয়েছিল, সেই হাত আমি কেটে টুকরো টুকরো করে দেব। যেই চোখ তোমার সৌন্দর্যের দিকে কলঙ্ক লাগানোর দৃষ্টিতে তাকিয়েছিল, সেই চোখ আমি বের করে নিব। সেই চোখ পৃথিবীর আর কিছু দেখার যোগ্যতা রাখে না। সেই জীব যা দিয়ে সৌন্দর্যের বাহবা দেওয়ার জন্য না উঠে গ্রাস করা লাল ফেলে আসা সেই জীব আমি আমি কথা বলার জন্য রাখবো না। আমার ঘোমটা বৌদিকে তার ঘোমটার আড়ালেই রেখে দিব। কেউ ছুঁয়ে দেওয়া তো দূর, চোখ তুলে তাকানোরও সুযোগ পাবে না। যে এই সাহস করবে, আই প্রমিস আমি তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব। আমার মৃগনয়নের জন্য যদি আমাকে ভিলেন হতে হয়, তাতেও আমি পিছপা হব না। ইউ আর মাই গার্ল, অনলি মাইন। শুনতে পাচ্ছ? ইউ আর মাইন কমপ্লিটলি অ্যান্ড এন্ডলেসলি। তুমি পুরোপুরি এবং অনন্তকালের জন্য কেবলই তেজের। এখন থেকে কোনো মুক্তি নেই তোমার। না, আর না, আমি তোমাকে মুক্তি দিব। ঘুমন্ত রাইসা তেজের অভিব্যক্তি বুঝতে পারল না, তবে উসখুস করে চোখ মেলে তাকালো। শেষের কথাটা, একটা কথা সে শুনল, কার মুক্তি, কিসের মুক্তি, এইসব কিছু বুঝতে পারল না। রাইসা পিটপিট করে চোখ তুলে তাকানো দেখে তেজ চট করে সোজা হয়ে বসলো। ঘুমের কারণে রাইসার হুঁশ নেই। তেজকে সামনে বসে থাকতে দেখে ধড়ফড়িয়ে উঠে বসতে চাইল। দুই হাত বিছানায় রেখে বসার জন্য পা টেনে নিতেই ব্যথায় কুঁকড়িয়ে উঠল। হোয়াটস রং? উঠতে গেলে কেন? ধড়ফড় করো কেন? বলেই দ্রুত রাইসার পায়ে আলতো করে হাত বোলালো। বুঝতেছে না আসলে কি করবে। রাইসাকে খাটে শুইয়ে দিল আস্তে আস্তে। পা আবারও ঠিকভাবে সোজা করে রাখলো। এরপর গম্ভীর মুখেই বলল, ওঠার কোনো দরকার নেই। কি চাই বলো, আমি এনে দিচ্ছি।
রাইসা আমতা আমতা করতে করতে তেজ আবারও বলল, কি সমস্যা, ওয়াশরুমে যাবে? রাইসা মাথা নাড়ালো। তো কিছু খাবে? আবারও মাথা ঝাঁকালো। তেজ সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে ফের শুধালো, তুমি না বললে? আমি কি বুঝবো? কি করে কি বলতে চাও? মুখ তো আছে, তাই না? আমার সাথে কথা বলতেই তো পারো। বাইরে যাবে? কিছু খাবে? নিয়ে আসবো? কিছু তো বলো। জি, আমি কিছু খাবো না। আপু কি চলে গেছে? এই এক বাক্যেই তার কথার সমাপ্তি ঘটল। তেজ কপাল চুলকে বলল, এতক্ষণে চলে গেছে? কালকে আসবে আর তোমার সাথেই থাকবে? সত্যি বলছেন? আপু আমার সাথে থাকতে পারবে? উৎসুক হয়েই কথাটা বলল রাইসা। কিন্তু তেজ সেকেন্ডের সময় না নিয়ে উল্টে বলে দিল, দিনের বেলা। কথাটা খুব সহজ হলেও ছোট্ট সরল মস্তিষ্ক ধারণ করতে পারল না। মানে? কিছু না। মাথায় এত চাপ নেওয়ার কিছুই নেই, ঘুমাও। যথেষ্ট হয়েছে সারাদিন। রেস্ট দরকার। কিন্তু এটা তো আপনার ঘর। আমাকে আমার ঘরে নিয়ে যান। আমি সেখানেই থাকবো। কেন? আমাকে পছন্দ না? যে আমার সামনে থাকতে ভালো লাগছে না? রাইসা সামান্য একটা প্রশ্ন করেছিল, তাতে এইসব বলার কি আছে? দ্রুত বলে উঠল, না না, কি বলছেন? আমি এইসব ভাববো কেন? কিন্তু আপনার ঘর তো, আপনি কোথায় ঘুমাবেন? আশা করব আমার রুমের খাট যথেষ্ট বড় আছে। দুটো মানুষের জায়গা হয়ে যাবে। ইনফ্যাক্ট আরো মানুষের জায়গা হয়ে যাবে। যদি খাট ছোট হলেও সমস্যা ছিল না। তুমি বেশি কথা না বলে ঘুমাও। ঔষধ খেয়েছো, ঘুম দরকার। তেজ ড্রিম লাইট জ্বালিয়ে বেশি আলো বন্ধ করলো আর এসির পাওয়ারটা ঠিক করে রেখে রাইসার ওপরে একটা কম্বল টেনে দিল। রাইসার চোখ বন্ধ করে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। শরীর দুর্বলতায় থাকার কারণে ঘুম চলে আসছে। তেজ রাইসার পাশে খাটের সাথে বালিশ লাগিয়ে ফেলে আছে। চোখ দুটো বন্ধ করে রেখেছে। প্রায় রাত দুটোর কাছাকাছি এসে রাইসার ঘুম ভেঙে গেল। একটু একটু করে ধীরে ধীরে উঠল, খুব কষ্ট করে। দুই হাতে পা ধরে ওঠানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে। না পেরে তেজকে ডাক দিল, শুনছেন? শুনুন। একবার থেকে দুইবার ডাক পড়ার মাঝে তেজ দ্রুত হাত বাড়িয়ে খাটের পাশ থেকে বড় লাইটটা জ্বালালো। এগিয়ে কাছে বসে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? উঠছো কেন? বেশি ব্যথা করছে? কোথায় ব্যথা করছে? অসুবিধা হচ্ছে? তেজ এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করে ফেলল যে রাইসা কিছুক্ষণ শুধু তার মুখের দিকেই তাকিয়ে রইল। ঘুম ভাঙা আর ব্যথায় কুঁকড়ে থাকায় হঠাৎ এমন অস্থির কণ্ঠে কারোর প্রশ্ন, সব মিলিয়ে ওর বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। এক নাগাড়ে কথাগুলো বলেই তেজ এক গ্লাস পানি মুখের সামনে ধরল। গলা শুকিয়ে গেছে। নাও, পানি খাও। রাইসা ঠোঁট নাড়িয়ে আস্তে করে বলল, আমি ওয়াশরুমে যাব, কিন্তু নিচে নামতে পারছি না। অনেক চেষ্টা করেছি, না পেরে আপনাকে ডাক দিয়েছি। আগের কথাটা শুনে তেজের টান টান মুখভঙ্গিটা সামান্য নরম হলেও পরের কথা কানে আসতেই চোয়াল শক্ত হলো। দাঁত কিরমির করে বলল, আমাকে ডাকতে এত কষ্ট হচ্ছিল যে তুমি একা একা ওঠার চেষ্টা করছিলে? আমি বলেছিলাম যা লাগবে, যা দরকার হবে, এভরিথিং আমাকে বলবে। আমাকে ডাকতে অন্য রুমে যেতে হতো নাকি আমি মরে গেছি? অসাবধানতায় যদি আরো বেশি ক্ষতি হয় তখন কি করবে? ডাক্তারকে এর জবাব আমাকেই দিতে হবে। আমি গ্যারান্টি দিয়ে এনেছি তোমাকে, দায়িত্ব আমি নিয়েছি। সুতরাং আমার না বলা পর্যন্ত তুমি নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারবে না। আমাকে ডাকবে, দায়িত্ব আমি নিয়েছি, আমি পালন করব। নেক্সট টাইম যদি দেখি একা একা নামা বা ওঠার চেষ্টা করো, এর ফল ভালো হবে না। আমি আবারও বলছি, আমাকে বলবে যে দরকার হবে। রাইসা মাথা নিচু করে ফেলল, যেন হাতে নাতে ধরা পড়েছে। তেজ ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালের ওপরে পড়ে থাকা এলোমেলো চুলগুলো খুব আস্তে সরিয়ে দিল। সেই ছোঁয়াটা এতটা কোমল ছিল যে রাইসা অনিচ্ছা সত্ত্বেও চোখ তুলে তাকালো। তেজ গম্ভীর স্বরেই বলল, কি বললাম বুঝেছ? রাইসা মৃদু স্বরে বলল, আমি ভাবছিলাম আপনি ঘুমাচ্ছিলেন, তাই ডাকতে চাইনি। আমি ঘুমাচ্ছিলাম তো? রাইসা চুপ করে গেল। তেজের গলায় রাগের সুর থাকলেও
রাগটা আসলে তার ওপরে নয়, তার অসাবধানতার ওপর। আর সেই বিষয় রাইসা খুব স্পষ্ট বুঝতে পারল। তেজ এক হাতে ওর বালিশটা ঠিক করে দিয়ে অন্য হাতটা বাড়িয়ে দিল। চলো, আমি নিয়ে যাচ্ছি। সাবধানে রাইসাকে দুই হাতে তুলে নিল। এমনটা হওয়ায় রাইসা পড়ে যাওয়ার ভয়ে তেজের শার্টটা খামচে ধরল দুই হাতে। আপনি, আমি নামিয়ে এখান থেকে পারবো না। চুপ। তেজ ওর দিকে তাকালো না, কেবলই বুকের কাছে আরো একটু ভালোভাবে আগলে নিল। ধমকের ভয়ে রাইসা একদম স্থির হয়ে গেল। ছেলেটার শরীর থেকে হালকা পারফিউম আর এক ধরনের উষ্ণ গন্ধ আসছিল, যেটা অদ্ভুতভাবে নিরাপদ লাগছিল। বুকের ভেতর কেমন যেন এলোমেলো হয়ে উঠলেও রাইসা শুধু নিঃশব্দে ওর শার্টটা ধরে রইল। তেজ ওয়াশরুমের সামনে গিয়ে খুব আস্তে করে তাকে নামিয়ে দাঁড় করালো, কিন্তু নামানোর পরও হাত সরালো না। এক হাত দিয়ে রাইসাকে কোনোই ধরে রেখে অন্য হাতে দরজাটা ঠেলে খুলে দিল। এরপর একটু নরম গলায় বলল, ভেতরে যেতে পারবে নাকি আম্মুকে ডাকবো? রাইসা এত লজ্জা পেল যে সাথে সাথে মাথা নেড়ে বলল, না না, আমি পারবো। তেজ এবার ভুরু কুঁচকে তাকালো, আবারও ওই একই কথা। রাইসা থমকে গেল। তেজ দীর্ঘশ্বাস ফেলে গলার স্বর আরো নরম করলো, ঠিক আছে, পারবে, কিন্তু তাড়াহুড়ো করবে না। দরজা লক করার দরকার নেই, শুধু ভেজিয়ে রাখো। সমস্যা হলে 1 সেকেন্ডও দেরি করবে না, আমাকে ডাকবে, আমি এখানেই আছি। এই, আপনি এখানেই আছি, এই কথাটা এমনভাবে বলল যেন ওর চারপাশে এক অদৃশ্য নিরাপত্তার দেওয়াল তুলে দিল। রাইসা ভেতরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। ওয়াশরুমের ভেতরেও তার কানে তেজের পায়চারি করার মৃদু শব্দ ভেসে আসছিল। ছেলেটা সত্যিই বাইরে দাঁড়িয়ে আছে, এই ভাবনাটা অদ্ভুতভাবে মনটাকে নরম করে দিল। কিছুক্ষণ পর দরজা খুলতেই তেজ ফিরে তাকালো। 1 ইঞ্চিও নড়েনি দরজা থেকে। হয়ে গেছে? তেজ এবারও তাকে একা হাঁটতে দিল না। রাইসা মাথা ঝাঁকালো, অমনি হরে আরেক ধাপ এগিয়ে এসে কোনো কথা না বলেই রাইসাকে কোলে উঠিয়ে নিল। সেভাবেই আলতো করে বসিয়ে দিয়ে বলল, মৃগনয়নী, একটা কথা খুব ভালো করে মাথায় রাখো। তুমি এখন একা না, অন্তত আমার সামনে তো একদমই না। তোমার ব্যথা হলে বলবে, খারাপ লাগলে বলবে, কিছু দরকার হলে বলবে। চুপচাপ থেকে আমাকে টেনশনে ফেলার কোনো দরকার নেই। রাইসা নির্বাক হয়ে শুধু তাকিয়ে রইল। তেজ আবারও কম্বলটা টেনে ঠিক করে দিল। এরপর নিচে গিয়ে ফ্রিজ থেকে কিছু ফলমূল কেটে আনলো। রাইসার সামনে দিয়ে খেতে বলল। রাইসা চমকে গেল। এই রাত দুটোর সময় কে খায়? রাইসা বিস্মিত চোখে তাকিয়ে রইল। সামনে ছোট্ট প্লেটে আপেল, কলা, পেঁপে আর আঙ্গুর কেটে সুন্দর করে রাখা। এত এত রাত দুটোর সময় এমন দৃশ্য দেখবে, সেটা বোধহয় ওর কল্পনাতেও ছিল না। নাও, খেয়ে নাও। রাইসা হতভম্ব হয়ে বলল, এখন? এই সময়? তেজ খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলে উঠল, হ্যাঁ, এখন, সমস্যা কোথায়? না, এই রাতে আমি তো খাই না। তেজের চেয়ারটা টেনে খাটের একদম সামনে এনে বসলো। তারপর প্লেটটা হাতে নিয়ে এক টুকরো আপেল কাটা চামচে গেঁথে ধরে বলল, আজ থেকে খাবে। রাইসা থমকে তাকিয়ে রইল। তেজ আবারও একদম নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, ঔষধ খেয়েছো? শরীর দুর্বল, রক্ত কমে গেছে, সারাদিন টেনশনে গেছে, আবার ব্যথায় ঠিকমতো খাওয়াও হয়নি। তোমার শরীর কি বাতাস খাইয়ে ঠিক করব? রাইসা ঠোঁট কামড়ে আস্তে করে বলল, রাতে তো খেয়েছি, এখন আর খেতে ইচ্ছে করছে না। রাতে খেয়েছো, আবার খাবে, দরকার পড়লে সারা রাত খাবে। খেতে ইচ্ছে করছে না বললে তো আর হবে না। এরপর রাইসার নিজের হাতে খাইয়ে দিয়ে পানি খাইয়ে শুইয়ে দিল। শরীরের যে অবস্থা, কবে জানি কোথায় পড়ে যায় তার কোনো ঠিক নেই। সকাল সকাল ফাহিম আর জিহাদ উপস্থিত হলো নওয়ান বাড়িতে, যেন হাজিরা দিতে চলে এসেছে। জিহাদ 32টা দাঁত বের করে কেলিয়েই যাচ্ছে। মার্জিয়া মুখ ভেঙচি দিয়ে রান্নাঘরের দিকে ঢুকলো। ফাহিম সেটা দেখে তার 32 পাটি দাঁত বের করে জোরে জোরে হাসতে লাগলো। জিহাদ ভাবলার মতো হাঁ করে বলল, কেসটা কি হলো? আমি তো ভেবেছিলাম সকাল সকাল আমাকে দেখে
সেই একটা লাজুক হাসি দিবেন ম্যাডাম। এ তো পুরাই উল্টো, হাসতে চেয়ে মুখটা ঝামটা। আর দিনকাল কি পড়ল, কপালে কি আছে মাবুদ জানে। মেহেরিমা নওয়ান রান্নাঘর থেকে এসে দুজনকে দেখে হেসে বলল, আরে তোমরা কখন আসলে? এভাবে এতিমের মতো দাঁড়িয়ে আছো কেন? বসো, না হলে ওপরে যাও। এটা কি অপরিচিত বাড়ি যে কিছু চেনো না? ফাহিম বলল, আসলে কি আন্টি, সবে আসলাম, সমস্যা নেই। আমাদের বলতে হয় না, আমরা নিজেরাই ইচ্ছে মতো আছি, কোনো চাপ নেবেন না। আচ্ছা বাবা, বলেই মেহেরিমা নওয়ান চলে গেল। মার্জিয়া হাতে করে একটা চায়ের গরম দুধের গ্লাস নিয়ে আসলো। ইমরানকে দেখছি না যে, ও বেটা মনে হয় এখনো আসেনি। আমরাই দেখি ফার্স্ট অতিথি। চল, আগে আগে এসে যা মজা লাগছে, মনে হয় যেন যুদ্ধে জিতে গেছি। একটু ভুল হয়ে গেছে বাচ্চারা, বড় সব কাজেই আগে থাকে। তোরা বয়সে ছোট, কাজেও পিছু। থোবড়া দুইটা পেছনে ঘুরে একটু সালাম কর, দেখ কে ফার্স্ট আর কে লাস্ট। ইমরান সিঁড়ি দিয়ে নামতে উক্ত বক্তব্য পেশ করলো। সে একটু আগেই এসে রাইসাকে দেখে নিচে নামলো। সানজিদা এসেছে, সাথে ইরাও এসেছে। কালকে শুনেছে পরে, কিন্তু আসতে পারেনি। আর মার্জিয়া গ্লাস নিয়ে ওপরে গেল হাসতে হাসতে। দুজনে সার্কাসের জোকারের মতো নিজেদের দিকে তাকালো। ইমরানের কথা শুনে ফাহিম আর জিহাদ একসাথে ঘুরে তাকালো, তারপর এমন একটা ভাব নিল যেন তারা খুব অপমানিত সৈনিক। ফাহিম বুকের ওপরে হাত রেখে বলল, ভাই, মানুষকে এভাবে সকাল সকাল অপমান করতে নেই। আমরা তো ভালোবেসে এসেছি, আগে হই বা পরে হই তাতে কি, এসেছি তো। জিহাদ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, একদম। এই যে এত সকালে এসে বাড়ির মান সম্মান বাড়াইলাম, তার কোনো দাম নেই? ইমরান ভুরু তুলে হেসে বলল, তোদের মতো দুইটা যন্ত্রণা আসলেই মান সম্মান বাড়ে নাকি কমে এটা পরে বোঝা যাবে। ফাহিম মুখ বাঁকিয়ে বলল, দেখেছিস, আমরা মানুষ না, আমরা যন্ত্রণা। আন্টি, শুনলে কষ্ট পাবে কিন্তু। এভাবে বলিস না, একেবারে কলিজায় এসে লাগে। তোদের নাটক করতে হবে না, অভিনেতা হতে পারবি। আর প্র্যাকটিস চালিয়ে যা। বলেই ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। সাথে ফাহিম আর জিহাদও গিয়ে বসলো। রাইসাকে খবর পাঠিয়ে দিয়েছে সানজিদা এসে। আর মার্জিয়া গরম দুধের গ্লাসটা নিয়ে সানজিদার হাতে দিল। রাইসা নাক কুঁচকে রইল। এত বিলাসিতা করার সুযোগ কখনো হয়নি যে আজ হঠাৎ করে এত ও খাবার খেতে পারবে। সানজিদা জোর করে খাওয়ালো। রাইসা বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। তেজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে বেরিয়েছে। খাওয়া শেষ দেখে তেজ নিজে খাওয়ার পরে ঔষধ দেখে দেখে খুলে দিল রাইসার হাতে। আর মার্জিয়া, ইরা, সানজিদা তিনজনে খুব শুধু দর্শক হলো। সানজিদার দিকে তাকিয়ে চোখ দুটো ঔষধ দেখিয়ে বলল, এটা এখন থেকে ঠিক 3 ঘন্টা পর খাওয়াবে। ফোনে অ্যালার্ম দিয়ে রাখো। যদিও তার দরকার হবে না, আমি বাড়িতে ফোন করে দিব সময় মতো। আর ওর কাছ থেকে দূরে যেও না, বাইরে নিয়ে যেতে পারবে না, তাই এই চেষ্টা যেন না করা হয়। আমি আবারও বলছি, আমি নার্স রাখবো, এতে তোমাদের চাপ কমবে। কোনো রকম হেলা হোক আমি সেটা চাই না। অনিয়মিত তো একেবারেই বরদাস্ত করব না। সুতরাং ভেবে দেখো। সানজিদা হেসে বলল, ও আগে আমার বোন ছিল, ওকে কেমন রাখলে ভালো হবে আমার থেকে ভালো কেউ জানে না। তার চেয়ে বড় কথা হলো, আমি আছি, আপনি চিন্তা করবেন না। আমার বোনকে আমি সব সময় আগলে রাখতে পারবো। এখানে কোনো নার্সের প্রয়োজন নেই, আগে ছিল, এখন আগে অন্য কেউ আছে, তাই ভালোটা সেই জানবে। আর যেহেতু বলছো আমি এই বিষয়টা স্কিপ করছি, আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি, আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারবে। হ্যাঁ, বুঝেছি। তেজ নিচে গেল। সবাই শুধু তেজের কথাগুলো শুনল। কি কথা? সবচেয়ে বেশি অবাক হয়েছে মার্জিয়া। তার ভাই এত ভদ্র কবে হয়ে গেল? আর রাইসার প্রতি এত দায়িত্ববান কি করে? কি করে এটা সম্ভব? কোথাও কালকের বলা কথাগুলো প্রভাত
প্রভাব হয়তো মেয়েটাকে একটু দয়া করুণা করছে, এটাই ভেবে একটু হাসল। তাও হোক, মেয়েটাকে আর রাগ না দেখাক। ক্লাসরুমে ক্লাস নিতেই ঘড়িতে চোখ রাখতেই পড়ল তেজের। 11টা বাজতে 5 মিনিট বাকি। অমনি ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। সব স্টুডেন্ট অবাক হলো। যে সামান্য লেট করে আসলে ক্লাসরুমে ঢুকতে দেয় না, নিজেও পারফেক্ট টাইমিং। কখনো কোথাও বেখেয়ালি কাজ করে হাতে ক্লাসরুম হুট করে ক্লাসরুম হতে কারোর প্রবেশ বা নিজেও ক্লাসরুমে ত্যাগ করে না। সঠিক সময়ে 1 সেকেন্ড আগেও রুম থেকে বের হন না। সে হঠাৎ করে আজকে এভাবে কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে গেল। ঘটনা কি হতে পারে? গুজুর গুজুর ফুসুর ফুসুর হতে শুরু করেছে ক্লাসরুমে। তেজ বাইরে এসে মার্জিয়ার ফোনে ফোন করে ওষুধ খাওয়াতে বলল। এরপর কল কেটে দিয়ে পুনরায় ক্লাসে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে সবাই স্ট্যাচু হয়ে গেল। হাজার প্রশ্ন থাকলেও তার সম্মুখে দাঁড়িয়ে কোনো প্রশ্ন করার মতো সাহস কেউই দেখায় না। রিমে রিম এর রাইসাকে ছাড়া কলেজে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মেয়েটাকে খুব ভালো লেগেছে, এত কাছের লাগতো। বন্ধুকে ছাড়া যেন কলেজে মনই টিকছে না। কয়েকদিন মিলে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে গেল, আর ফুচকা বানাতে শুরু করলো। এদিকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। রিমের সবকিছু কেমন যেন বিরক্ত লাগছে। ফুচকাও এখন এখনো হাতে পাচ্ছে না যে ফুচকা খেয়ে বিগড়ে যাওয়া মেজাজ ঠিক করবে। রাইসা না থাকায় তার মেজাজটা এমনিতেই খিটখিটে। তার উপরে ফুচকা হাতে পেতে এত দেরি হচ্ছে যে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় তার সাথেই হচ্ছে। সামনেই একটা খালি স্পিডের টিনের বোতল পড়ে থাকতে দেখে সে বিরক্ত হয়ে ঠোঁট বাঁকালো। রাগে দুঃখে সেই টিনের বোতলটাতে একটা জাম্প করে ফাটিয়ে দিল, আর এক লাথিতে বোতলটা ফুটবলের মতো 6 হাঁকিয়ে দিল। নিজেই নিজেকে বাহবা দিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো। ইয়েস! পাশে দাঁড়ানো তার ক্লাসমেটরা একসাথে বলে উঠল, পাগলি, কি করলি এটা? তুই সামনে দেখ। একটা কড়া শব্দ হতেই রিমের মুখের হাসি জমে গেল। সামনের দিক থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, আহ, কোন অসভ্য বেয়াদব এটা মারলো! রিমের বুকটা ধক করে উঠল। সে ধীরে ধীরে সামনে তাকাতেই দেখল ফাহিম তার ডান হাতটা ঘষছে। মুখে বিরক্তি স্পষ্ট। পাশে জিহাদ দাঁড়িয়ে, আরেকটু হলেই হাসতে হাসতে গড়িয়ে পড়বে এমন একটা অবস্থা। একটু দূরে তেজও দাঁড়িয়ে আছে, তবে সে ব্যাপারটা বোঝার জন্য বা জানার কোনো আগ্রহ নেই। ফাহিম টিনের বোতলটা মাটি থেকে তুলে হাতে নিয়ে সামনে এগিয়ে এলো। মুখে বিরক্তির ছাপ, কপাল কুঁচকে আছে। এটা কার মহান শিল্পকর্ম? রিমের বান্ধবীরা সবাই একসাথে 2 কদম পিছনে সরে গেল, কিন্তু রিম দাঁড়িয়েই রইল। যদিও বুকের ভেতরটা ঢিপ ঢিপ শুরু হয়ে গেছে। ফাহিম সামনে এসে একবার বোতলটার দিকে একবার রিমের দিকে তাকালো, তারপর চোখ ছোট ছোট করে বলল, ইউ! রিমের চোখ মুখ শক্ত হয়ে গেল। হ্যাঁ, আমি। সমস্যা? ফাহিম হতভম্বের মতো হেসে ফেলল। সমস্যা? বোতল দিয়ে মানুষের গায়ে মেরে আবার জিজ্ঞেস করছো সমস্যা? বেয়াদবির জায়গা পাওনি? এক থাপ্পড় মেরে কান গরম করে দিব, অসভ্য মেয়ে! রিম হাতটা গুটিয়ে বুকের কাছে ভাঁজ করে দাঁড়ালো। আমি কি জানতাম সামনে আপনি থাকবেন? আমি যখন মারলাম আপনাকেই কেন দাঁড়াতে হবে সেখানে? একটু দূরে দাঁড়ালে লাগতো না? সেক্ষেত্রে দোষ সম্পূর্ণ আপনার। অহেতুক আমার ওপরে দোষারোপ করবেন না। নিজে একটু চোখ খুলে চলাফেরা করলে এমন হতো না। জিহাদ মুখ টিপে হাসছে দুজনের ঝগড়া দেখে। ছোট্ট একটা মেয়ের সাথে এভাবে ঝগড়া করছে যেন পূর্ব পরিচিত এরা। রিম এবার এক পা সামনে এসে তেড়ে বলল, দেখুন, একটা ভুল হয়েছে, এত নাটক করার কি আছে? ফাহিম ভুরু উঁচু করেই বলে উঠল, নাটক আমি করছি? আপনি রাস্তার মধ্যে মিসাইল ছুঁড়ে মারবেন আর আমি চুপচাপ দাঁড়িয়ে তালি দিব? অসভ্যতা শিখেছেন বেশ দেখি।
রিমের সাথে একজন আস্তে করে বলল, রিম, চল না। রিম হাত তুলে তাদেরকে থামিয়ে দিল। তারপর ফাহিমের দিকে তাকিয়ে বলল, আপনি কি সবসময় এভাবে বাড়িয়ে কথা বলেন? সামান্য একটা বোতল লেগেছে, তাতেই এমন আচরণ করছেন যেন আপনার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে দিয়েছি আমি। ফাহিম মুচকি হেসে মাথা নাড়ালো। ও, সামান্য? তাহলে একটু তোমার গায়ে লাগিয়ে দেখি, তারপর কেমন। তুমিও বলো সামান্য, আমিও দেখি। রিম এবার চোখ রাঙিয়ে বলল, আপনি বেশ অসভ্য ধরনের মানুষ। ফাহিম একদমই থেমে গেল, তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে হেসে উঠল। আমি অসভ্য? তেজ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে এদের নাটক দেখে বিরক্ত হয়ে প্রায় হনহন করে এগিয়ে এসে রিমের উদ্দেশ্যে বলল, তুমি যাও। রিমের একটা ক্লাসমেট সবাইকে রিম হয়ে সরি বলে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। এদিকে জিহাদ শুরু থেকেই দুজনকেই থামানোর চেষ্টা করছে, ফলস্বরূপ শূন্য হাতে দাঁড়িয়ে আছে। তেজ খিটখিটে মেজাজে বলল, কি সমস্যা? একটা ছোট্ট মেয়ের সাথে এভাবে ঝগড়া করছিস কেন? কত জন্মের শত্রুতা চলছে, নিজেকে সামলা। বেচারির উপরে রাগ ঝেড়ে কোনো লাভ আছে? ফাহিম কিছু না বলে যেতে যেতে জিহাদ থেমে গিয়ে ফাহিমের উদ্দেশ্যে বলল, আচ্ছা, এটা তো সেই মেয়ের মতোই লাগলো যাকে তুই রাস্তাঘাটে শাড়ি ঠিক করে দিয়েছিলি। এক মিনিট, এক মিনিট, ইয়েস, মতো নয়, এই মেয়েটাই তো সেই মেয়ে, তাই তো? আমার চেনা চেনা লাগছিল। ফাহিমের উত্তর দিল না, সোজা কথাটাকে কাটিয়ে দিয়ে হাঁটতে থাকলো। দুপুরে বাড়ি ফিরলে খাবার টেবিলে রাইসাকে দেখে তেজের চোখ কপালে উঠে যায়। হাত মুঠো করে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহেরিমা নওয়াজ নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছেন। তেজ একটু এগিয়ে হুংকার ছুড়ল, ও এখানে কেন? ওকে নিচে কে নামালো? রাইসা তেজের এমন ভয়ঙ্কর চাহনি দেখে মেহেরিমা বেগমের কাপড় টেনে ধরলেন। কি হলো? কেউ কথা বলছো না কেন? আমি বারবার বলেছি নিচে না নামাতে। আমার অবাধ্য কেন হলো? এত বড় সাহস কি করে হয়? সবাই কেমন নীরবতা পালন করলো। আরেক চেয়ার থেকে মাহাতাব নওয়ান খুব ধীর কণ্ঠে বলল, এত চেঁচামেচির কিচ্ছু হয়নি। এসেছো, বসো, খাও, মাথা ঠান্ডা রাখো। ক্ষুধার কারণেও অনেক সময় রাগ হয়। আমার খিদে পায়নি। চেঁচামেচির কিছুই হয়নি মানে? আমার কথা কি করে শোনে না? মাহতাব নওয়ান বলে, তুমি জানতে চাও কে এসেছে? আমি। আমি নিয়ে এসেছি। তোমার কোনো সমস্যা? তেজ বিস্ময়ে ফেটে পড়ল, কপালে ভাঁজ রেখে বলল, তুমি? বাবা, তুমি জানো এই সময় ওর পক্ষে হাঁটা কতটা বিপজ্জনক? তুমি বড় হয়েও এরকম ভুল কিভাবে করতে পারো? ওকে হাঁটাতে যাব কেন? বাবার কথায় তেজ আরো রেগে বলল, তো ওকে কোলে করে এনেছো? হ্যাঁ। নিজের কথায় এমন স্বাভাবিক উত্তরে তেজ চক্ষু সরু করে নিশ্চিত হওয়ার জন্য আবারও জিজ্ঞেস করলো, তুমি কি বললে? কেন, শুনতে পারোনি? কোলে করেই এনেছি। বাবা, তুমি কি সব বলছো? যদি পড়ে যেতে? আমি যথেষ্ট ইয়াং আছি, আমাকে বুড়ো ভেবো না। বাবা মেয়ের ভার সইতে পারবে না, আর তাহলে কিভাবে চলে? আমার মেয়ে এতটা মোটাও নয় যে আমি কোলে নিতে পারবো না। তোমার আগে সে আমার মেয়ে, তাই বাবা হওয়ার দরুন আমি যা খুশি তাই করতে পারি। আমাকে নিশ্চয়ই তোমাকে বলে বলে করতে হবে না যে আমার মেয়েকে আমি কিভাবে রাখবো, কোথায় কিভাবে যাব। রাইসা আশঙ্কিত চোখে তাকালেন 50 ঊর্ধ্ব ব্যক্তির দিকে। কি নিঃসংকোচে বলে দিল তার মেয়ে। এটা বাবা মেয়ের সম্পর্ক। কি সুন্দর অধিকার দেখালো, বাবা হওয়ার অধিকার। খুশিতে রাইসার চোখে ঝলমল করছে। তেজ রাইসার দিকে তাকিয়ে আর কিছু বলার সুযোগ পেল না। মনে মনে কি ভেবে চলল সেটা নিজেও জানে না। রাইসা শুয়েই ছিল। পাশে বসে মার্জিয়া, সানজিদা, ইরা তিনজনেই গল্প করছে। রাইসাকে খুশি করার জন্য অনেক মজার মজার কথা বলছে। কিন্তু ওই যে, এক ঝটকায় কি সব ঠিক হয়ে যায়? রাইসা ঠোঁটের কোণে ভদ্রতা মিশিয়ে একটু হাসল। তখন দুপুর হয়ে গেছে। সবাই খাবার টেবিলে যেতে বললে সানজিদা নিজে থেকে সবাইকে যেতে বলল।
কিন্তু কেউ যেতে চাইছে না। সবাই মিলে একসাথে খাওয়া তো আর হবে না। রাইসা নিচে যেতে পারবে না। তখন মাহতাব নওয়ান এসে বলল সবাইকে নিচে যেতে। দোটানা করতেই তিনি বললেন রাইসাকে নিয়ে যেতে, কিন্তু সানজিদা তেজের বলে যাওয়া শক্ত কথাগুলো বলে বলল, তারপর না করলেন, কিন্তু তিনি শুনলেন না। তেজ এমন হলে সে তার বাবা, সেও কম যায় না। তখন রাইসার দিকে ঘুরে বলল, আম্মু, তুমি কি আমাকে বিশ্বাস করো? রাইসার সঙ্গে সঙ্গে মাথা নাড়ালে তিনি আবারও বললেন, তোমার বাবার কিন্তু এতটাও বয়স হয়নি, একদম তরতাজা আছি। মেয়েকে কোলে নিয়ে এইটুকু পথ কিন্তু নামতেই পারবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। বাবা কখনোই তার মেয়েকে ফেলে দেয় না। সবাই একসাথে খাবো, ঠিক আছে? বলেই রাইসাকে পাজা কোলে তুলে নিলেন। রাইসা কিছুটা ভড়কে গেল। শ্বশুরের কোলে ওঠার ভাগ্য কয়জনেরই বা হয়, বা কেমন অনুভূতি হয়? শ্বশুর যদি বাবা হতে চায়, সেটাই বা কম কিসে? রাইসা বলল, আমার গলা ধরো আম্মু। রাইসাকে বলল, আমার গলা ধরো আম্মু, হয়তো নয়তো দুজনেই পড়ে যাব। আর আমার ছেলে এসে আমাকে কম কথা শোনাবে না। আমি তোমার শ্বশুর, এই ভাবনা আনার কোনো দরকার নেই। বাবা, তুমি শুধু আমাকে বাবা ভাবো, তাহলেই হবে। উপস্থিত তিনজনে চোখ গোল্লার মতো করে রেখেছে। বাবা ছেলে দুজনেই কি পাগল হয়ে গেল নাকি? উঠতে বসতে শুধু রাইসারকে কোলেই নিচ্ছে। মার্জিয়া অস্পষ্ট স্বরে বলল, বাবা তুমি, সবাই নিচে চলো। বলে তিনি আগে আগে হাঁটতে লাগলেন। রাইসা শ্বশুরের গলা জড়িয়ে ধরেছে। কিছুক্ষণের জন্য যেন শৈশবে ফিরে গেল, যেন নিজের বাবাই তাকে কোলে করে নিয়েছে, নিজের বাবার কোলে ওঠার সৌভাগ্য নিয়ে। সবাই তো আর জন্ম নেয়নি, কিন্তু এখন এই মানুষকে দেখে সেই কষ্ট যেন দূর হয়ে গেল। দুই হাতে আপনা আপনি গলায় জড়িয়ে ধরল। রাইসার ওজন খুব একটা বেশিও না, তাই কষ্টের কোনো কথাই আসছে না। সিঁড়ি দিয়ে নামতে দেখে মেহরিমা নওয়ান হা হয়ে গেলেন। আশ্চর্য, এভাবে হা করে আছো কেন মেহেরিমা? তোমার তোমারও কি এই বয়সে আমার কোলে উঠতে ইচ্ছে করছে নাকি? আগে মেয়েকে বসিয়ে তারপর তোমাকেও নিচ্ছি, কিন্তু আমার মেয়ের ওপরে এভাবে তাকিয়ে থেকে নজর দিও না প্লিজ। মাহতাব নওয়ানের কথায় কয়েক সেকেন্ডের জন্য পুরো ডাইনিং স্পেস জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। তার পরেক্ষণেই ইরা মুখ চেপে হেসে ফেলল। সানজিদাও ঠোঁট কামড়ে হাসি আটকে রাখার ব্যর্থ চেষ্টা করলো। মার্জিয়া তো বাবার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন উনি হঠাৎ করে পৃথিবীর অষ্টম আশ্চর্য হয়ে গেছে। মেহেরিমা নওয়ান ভুরু কুঁচকে স্বামীর দিকে তাকিয়ে বললেন, আপনার লজ্জা শরম বলে কিছু আছে? কি সব উল্টাপাল্টা বলছেন বাচ্চাগুলোর সামনে? আর এই বয়সে আমার কোনো ভীমরতি ধরেনি যে আপনার কোলে ওঠার শখ জাগবে? মাহতাব নওয়ান ভীষণ নিরীহ মুখ করে বলেন, আরে আমি তো মজা করলাম, এত সিরিয়াস হও কেন? তাছাড়া আমার বউ যদি আমার কোলে উঠতে চায়, তাতে অন্যায় কোথায়? আমি জোয়ান আছি এখনো। আপনি চুপ করবেন? ঠিক আছে, চুপ করলাম, কিন্তু আগে আমার মেয়েটাকে বসতে দাও। বলেই তিনি খুব যত্ন করে রাইসাকে চেয়ারে বসিয়ে দিলেন। এমনভাবে বসালেন যেন কাচের পুতুল নামাচ্ছেন। রাইসা বসার পরও তার এক হাত চেয়ারের পাশে রেখে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, যেন ঠিকঠাক বসেছে কিনা সেটা নিশ্চিত না হয়ে তিনি সরবেন না। রাইসার বুকের ভেতরটা অদ্ভুত রকম হয়ে গেল। মানুষগুলো এতটা ভালো কি করে হতে পারে? কানে ধ্বনিত হয়েছে একটাই কথা, তুমি শুধু বাবা ভাবো, তাহলেই হবে। এই একটা কথা যেন বুকের বহু বছরের জমাট বাঁধা হাহাকারটাকে এক নিমিষেই নরম করে দিল। সে মাথা নিচু করে ফেলল, চোখের কোণ চিকচিক করছে। সে তাড়াতাড়ি করে মুখ ঘুরিয়ে নিল যেন কেউ দেখে না ফেলে। তেজ কিছু না বলে রাইসার পাশের চেয়ার টেনে বসলো। তার দৃষ্টি একবার বাবার দিকে, একবার রাইসার দিকে ঘুরে এসে আবারও স্থির হয়ে গেল রাইসার মুখে। চোখের কোণে জমে থাকা চিকচিকে জলটুকু তার চোখ এড়ালো না। হয়তো এত খুশি এরকমই হচ্ছে। মেহরিমা নওয়ান হাত তুলে খাওয়াচ্ছে রাইসাকে। হঠাৎ মাথা নিচু করলো, তা দেখে তিনি নরম গলায় বলেন, কি হলো রে মা?
মুখ নামিয়ে আছো কেন? শরীর খারাপ লাগছে? রাইসা তাড়াতাড়ি করে মাথা নাড়ালো। না আম্মু। এভাবেই পরম যত্নে কেটে গেল 5 দিন। রাইসা কিছুটা সবার সাথে মানিয়ে নিচ্ছে। খাটের উপরে হেলান দিয়ে বসে আছে। পাশে থাকা ফোনটা বেজে উঠল। এক নজর সেই দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরল। মাথা লাজুক ভঙ্গিতে নিচু করে রাখলো। কোনো কেননা কলটা ভিডিও কল ছিল। পাশে কেউ নেই। সানজিদা নিচে গেছে। এ পর্যন্ত তেজ ভার্সিটি থেকেও কল করে, আবারও অফিসে গেলেও কল করে। প্রতিটি ঔষধের টাইমে টাইমে খোঁজ রাখে। সাথে খাওয়ার মাত্রাও বাড়িতে বাড়িয়ে দিয়েছে। বেশি রাত করে বাড়ি ফেরে না, সন্ধ্যা 6টায় বাড়ি ফিরে আসে। এতে অবশ্য মাহতাব নওয়ান কিছু বলেননি। তার ছেলে বইয়ের প্রতি যে দেখাশোনা করছে, ঘরমুখো হয়েছে, বইয়ের প্রতি দায়িত্বশীল হয়েছে, এতেই তিনি খুশি। আর ইমরান, ফাহিম, জিহাদ তিনজনেই প্রতিদিন একবার করে দেখে যায়, ভালো মন্দ জিজ্ঞেস করে রাইসাকে, যাতে কথা বলে কিছুটা সহজ হয়ে যায়। স্ক্রিনের ওপরে ভেসে উঠেছে রাইসার লজ্জিত নত মুখশ্রী। তেজ শুকনো ঠোঁট ভিজিয়ে এক হাতে কপাল চুলকে বলল, ঔষধ খেয়েছো? রাইসার সামান্য মাথা নাড়ালো। কথা বলার মতো শক্তি হলো না, আর না চোখ তুলে তাকানোর। তেজ মুচকি হাসি দিয়ে এলো তা দেখে। মৃগনয়নী? রাইসা শুধু মুখটা অস্পষ্ট স্বরে আওয়াজ করলো, জি। কিছু না, সময় মতো খাবার খাবে, রাখছি, বলেই কল কেটে দিল। রাইসা কেমন লজ্জার কথায় পড়ে গেল। বলতে পারল না, সেটা তেজের চোখ এড়ালো না, তাই বেশি চাপও দিল না। হঠাৎ করে বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথায় কুঁকড়ে উঠল। 2 গ্লাস পানি খেয়ে ঠিক হলো না, যেন এটা অন্য কিছুর দ্বারা উপশম হবে। চোখ দুটোর সামনে বারবার সেই হরিণ চোখের মায়াবী মুখ ভেসে উঠছে। কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারল না, বাধ্য হয়েই ভিডিও কল দিয়েছে। আর চোখের সামনেই সেই মৃগ নয়নীকে দেখেই যেন তার সব দুশ্চিন্তা, সব কষ্ট এক নিমিষেই দূর হয়ে গেল। এতটা হালকা হলো যেন শূন্য শূন্যে ভেসে যাওয়া যাবে। মেয়েটা দিনকে দিন কি জাদু করছে খোদা জানে। এই জাল থেকে বেরোতেই পারছি না। পরের দিন শুক্রবার, সবকিছু বন্ধের দিন। মার্জিয়ার সামনে গিয়ে জিহাদের হাত ধরতেই মার্জিয়া হাত সরিয়ে নিল। কি করছো? পাগল নাকি? কেউ দেখলে? দেখলে আর কি, সোজা আজকেই বিয়ে? পর তো সয় না ম্যাডাম। আপনি আমাকে একটুও বোঝেন না। পাথরের হৃদয় আপনার। জি, পাথরেই আছি বেশ ভালো। আর যখন তখন সবার সামনে হাত ধরতে চাওয়া, এটা কি ভালো বিষয়? একটু তো লজ্জা শরম করো। জিহাদ অবাক হলো। বলল, তুমি আমাকে এইসব বলছো? তোমার ভাইকে দেখেছো? ওই বেটা তো সকাল দুপুর সাজ সব সময় কোলে করে বউকে নিয়ে ঘোরে। জানি না সারা রাত কোলে নিয়ে ঘুমায় কিনা। ও যা ছেলে, মনে হয় না কোল থেকে নামায় রাতে। সবার সামনেই যে ভালোবাসা, বাবা মা মানে না। আর সামান্য তোমার হাত ধরতে চেয়েছি বলে বিরাট অপরাধ হয়ে গেল? পাগল উপাধি দিলে? ছি। মার্জিয়া ক্ষেপে গেল। কি সব বলছো? রাইসা হাঁটতে পারছে না। আর তাছাড়া ও ভাইয়ার বউ হয় তো? আমরাও তো বিয়ে করব। শুধু হাত ধরার জন্য যদি বিয়ে করতে হয়, তাহলে চলো আজকে বিয়ে করে ফেলি। হয়েছে, আপনার এত নাটক করতে হবে না, জানতো। বলেই মার্জিয়া চলে গেল। জিহাদ পেছন থেকে মার্জিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে গেয়ে উঠল, মন তো কথা শোনে না, তোর কাছেই ছুটে আসে, তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। ড্রয়িং রুমে বসে আছে সবাই। তেজ রাইসাকে পাশে বসিয়ে ফোনে কিছু চেক করছিল। রাইসা চুপচাপ বসে আছে। আজকাল এই ঘরটার কোলাহল কেমন যেন আপন আপন লাগে তার কাছে। কারোর হাসি, কারোর ঠাট্টা, কারোর হালকা ঝগড়া, সবকিছু মিলিয়ে যেন এই বাড়িটা নিঃশব্দে তার বুকের ভেতরে জায়গা করে নিচ্ছে। ঠিক তখনই ইমরান, ফাহিম আর জিহাদ একসাথে কোথা থেকে যেন খুব গম্ভীর মুখ করে ড্রয়িং রুমে ঢুকলো। এমন সময় রাইসার সামনে হাঁটু গেড়ে বসলো, হাতে তরতাজা গোলাপ। রাইসা ভোরকে সামনে তাকালো। তিনজনের হাতেই একটা করে তরতাজা লাল গোলাপ। রাইসা প্রথমে কিছু বুঝতে না পেরে একবার ওদের দিকে তাকায়, আর একবার তেজের দিকে। নিজেকে গুটিয়ে নিল কিছুটা। তেজও
ফোন থেকে চোখ তুলে ভুরু কুঁচকে তাকিয়ে রইল। মার্জিয়া দূর থেকে দেখেই চোখ বড় বড় করে বলল, ইয়া আল্লাহ, এটা আবার কি শুরু করলো? ইরা সাথে সাথে সোফার হাতলে উঠে বসল। কেউ কথা বলবি না, আমি মনে হয় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। এর তিনজনের একসাথে কি করতে চাইছে? প্রপোজ করবে নাকি? তেজ ভাইয়া এদের কি রাখবে বাঁচিয়ে রাখবে আজকে? সানজিদা চোখে ভাঁজ রেখে বলল, আচ্ছা, আগে দেখি কি করে। মাহতাব নওয়ান খবরের কাগজ নামিয়ে তাকিয়ে রইল। মেহেরিমা নওয়ান সবে রুম থেকে এসে ওদের এভাবে দেখে থম মেরে দাঁড়িয়ে গেলেন। তিনজনেই একসাথে একই ভঙ্গিতে একই রকম সিরিয়াস মুখে বসে পড়েছে। দৃশ্যটা এতটাই হঠাৎ আর অপ্রত্যাশিত ছিল যে রাইসা হতভম্ব হয়ে গেল। তার চোখ গোল হয়ে উঠল, ঠোঁট সামান্য ফাঁক হলো। কি হচ্ছে তার সাথে বোঝার চেষ্টা করছে। ডান হাতটা অজান্তেই পাশে থাকা তেজের শার্ট খামচে ধরল। যদিও তাদের সাথে টুকটাক কথা বলেছে রাইসা, ভয় না পেলেও এমন হঠাৎ করে সবাই বসে গোলাপ নিয়ে এগিয়ে দেওয়ায় কিছুটা অস্বস্তি বোধ অনুভব করছে। তেজ নিচের দিকে রাইসার হাত ধরে রাখা শার্টে নজর বোলালো, এক হাতে ঘাড়ের চুলের কাছে নিয়ে কিছুটা নিজেকে শান্ত করে বলল, এটা কি হচ্ছে? জিহাদ গলা খাকারি দিল, তারপর একদম সিনেমার নায়কদের মতো গোলাপটার সামনে আরো বাড়িয়ে দিয়ে বলল, প্রিয় রাইসা, আমি জিহাদ জন্মলগ্ন ভাবে একটু পাগল স্বভাবে, কিছুটা হাসাহাসির, কিন্তু মনটা একদমই ফ্রেশ। আমি আজকে আপনার সামনে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে হাজির হয়েছি। মার্জিয়া কপালে হাত ঠেকালো। হায় আল্লাহ, এইসব কি শুরু করেছে এরা? ইরা সোফায় মুখ গুজে বসে হাসছে। জিহাদ গম্ভীর হয়ে বলল, আপনি কি আমাকে আপনার অফিসিয়ালি ভাই হওয়ার সুযোগ দিবেন? যেমন রক্তের ভাই বোন হয় তেমন। আমার নিজের কোনো বোন নেই। তোমাকে আমার অনেক ভালো লাগে। একটা বোন হলে ক্ষতি কি? আমাকে ভাই বানাবে? মানে সেই ভাই যে আপনাকে রাগাবে, আবার আপনার জন্য সবার সাথে ঝগড়াও করবে, যে তোমাকে নিয়ে অনেক মজা করবে, কিন্তু কেউ কষ্ট দিলে তাকে ছেড়ে দিবে না, যে তোমাকে নিজের বোনের মতো আগলে রাখবে, সেই ভাই হতে চাই আমি। শেষ কথাটা বলার সময় জিহাদের কণ্ঠ সত্যিকারের কোমলতা নেমে এলো। রাইসার বুকের ভেতরটা আলতো করে কেঁপে উঠল। এরপর ফাহিম গোলাপটা একটু সামনে বাড়িয়ে দিল, তার গলাটা সবসময়ের মতোই নরম স্থির। দেখো, আমি ওদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস বলতে পারি, তুমি যদি চাও তাহলে আমি তোমার সেই ভাই হতে চাই, যাকে কোনোদিন আলাদা করে কিছু বলতে হবে না। তোমার মন খারাপ থাকলে বুঝে নেব, তুমি চুপ থাকলেও পাশে বসে তোমার মন ভালো করার চেষ্টা করব। আর যদি কখনো মনে করো এই পৃথিবীতে তোমার আপন কেউ নেই, তাহলে মাথায় রাখবে আমরা আছি, আমি আছি। ড্রয়িং রুমের কোলাহলটা যেন একটু একটু করে থেমে এলো। রাইসার অস্বস্তিটা কেটে সেখানে অবাক আর অনুভূতির জন্ম নিল। ফাহিমের দিকে তাকিয়ে আছে, তার চোখে ধীরে ধীরে জল চিকচিক করতে শুরু করেছে। এরপর ইমরান খুব ধীর ভঙ্গিতে সামনে এগিয়ে এলো। তার চোখে ছিল অন্যরকম একটা মায়া, একটা নিশ্চিন্ত ভরসা। সে গোলাপটা রাইসার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার জীবনে অনেক কিছুই হয়তো খুব সহজ ছিল না, অনেক সম্পর্ক হয়তো তোমাকে পাওয়ার আগেই হারিয়ে গেছে, আবার কিছু সম্পর্ক হয়তো থেকেও ছিল না, কিন্তু সব সম্পর্ক রক্ত দিয়ে হয় না রাইসা। কিছু সম্পর্ক আল্লাহ নিজে ঠিক করে দেন। আর যদি তুমি আমাদেরকে গ্রহণ করো, তাহলে আমি তোমার সেই ভাই হতে চাই, যার সামনে তুমি কখনো নিজেকে একা ভাববে না, যে তোমাকে বোন বলবে শুধু মুখে না, মনে প্রাণে। ওই যে দেখেছো আমার বোন এরা, আমি ওকে যতটা ভালোবাসি তোমাকে ঠিক ততটাই ভালোবাসবো। পুরো ঘর নিস্তব্ধ, একেবারেই নিস্তব্ধ। এই প্রথমবার সবাই যেন হাসি ভুলে শুধু রাইসার দিকেই তাকিয়ে আছে। রাইসার আঙ্গুলগুলো ধীরে ধীরে কেঁপে উঠল। সে তিনটা গোলাপের দিকে তাকালো, তারপর এক এক করে তিনজনের মুখের দিকে। এরা কেউ তার জন্মের ভাই না,
কেউ তার রক্তের সম্পর্ক না। তবু এই মুহূর্তে কেন যেন মনে হচ্ছে এরা সত্যি আপন মানুষ। তার বুকের ভেতরে বহুদিনের জমে থাকা শূন্যতা, অভিমান, না পাওয়া একাকিত্ব সবকিছু যেন এক ছোট্ট মুহূর্তটার সামনে নরম হয়ে ভেঙে পড়েছে। রাইসার চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তেজ সেটা দেখেই কপাল কুঁচকে একটু এগিয়ে বসল। তার গলায় হালকা উৎকণ্ঠা। এই, কাঁদছো কেন? রাইসা তাড়াতাড়ি করে চোখ মুছতে গিয়ে উল্টো আরো কেঁদে ফেলল। এতটা ভালোবাসা, এতটা আপন করে নেওয়া, এতটা নির্ভেজাল সম্পর্ক সে যেন নিতে পারছে না। মেহরিমা নওয়ানের চোখও ভিজে উঠেছে। তিনি মুখ ঘুরিয়ে নিলেন চুপচাপ। মাহতাব নওয়ান গলা খাকারি দিয়ে নিজের আবেগ লুকাতে চাইলেন। জিহাদ সাথে সাথে উচ্ছ্বাসে বলে উঠল, কি হলো? আমাদের কি ভাই হিসাবে গ্রহণ করা যায় না কুঞ্জলিকা? আমাদের আদরের বোন হবে? রাইসা সানজিদার দিকে তাকাতেই সানজিদার চোখে জল নিয়ে বলল, তোর না খুব শখ ছিল ভাইয়ের? তাহলে এখন ভাবছিস কেন? জীবন সবাইকে একবার করে বাঁচার নতুন করে আশা জাগায়, সেটা হাতছাড়া করতে নেই। তোর তো ভাই হয়ে গেল, কিন্তু আমার তো আর হলো না। তারপর রাইসা গোলাপের দিকে তাকিয়ে শেষবারের মতো পাশে থাকা তেজের দিকে তাকালো। যেন এই মানুষটা আরেকটা ভরসা হয়ে উঠেছে। মনের অজান্তেই কিছু অনুভূতি তৈরি হয়েছে, যার নাম না জানা। তেজ রাইসার দিকে এক নজর দিয়ে বলল, লুক, তুমি যা করবে মন থেকে, তোমার যা ইচ্ছে হবে সেটাই করবে। নিজেকে শুনবে, ভালো লাগলে এই ৩টে বাঁদরকে সুযোগ দিতেই পারো। এরা খারাপ এটা বলতে পারবো না, তবে এরা কতটা ভালো তার গ্যারান্টি আমি দিতে পারবো। ওদের ভরসা করতেই পারো। বাদর আছে, তবে খারাপ না। বাকিটা তোমার হাতে। রাইসা নিশ্চিন্ত হয়ে কাঁপা কাঁপা হাতে এক এক করে ৩টা গোলাপ সে হাতে নিল। রাইসার গোলাপ হাতে নেওয়া দেখে সবাই খুশিতে হাততালি দিতে দিতে রাইসাকে অভিনন্দন জানালো নতুন ভাই পাওয়ার জন্য। গোলাপগুলো বুকের কাছে চেপে ধরল রাইসা। যেন শুধু গোলাপ নয়, এ নতুন জীবনের পদার্পণের এক যাত্রা। তার ঠোঁট কাঁপছে, চোখে জল ভরা। অনেক কষ্টে ছোট্ট করে বলল, আমার আমার কখনো ভাই ছিল না। এইটুকু কথাতেই ৩ জনের মুখের হাসি থমকে গিয়ে নরম হয়ে এলো। রাইসা কান্না ভেজা গলায় আবারও বলল, আজ থেকে তোমার তোমরা আমার ভাই। উপস্থিত সবাই যেন বাকরুদ্ধ। মাহতাব নওয়ান, মেহেরিমা নওয়ান দুজনেই ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হাসলেন। শিক্ষক শিক্ষা কাকে বলে? শিক্ষিত হলেই কেবল মানুষ হওয়া যায় না। মানুষের সর্বোত্তম পরিচয় তার সুমার্জিত ব্যবহারে, আচার আচরণে প্রকাশ পায়। এরা হচ্ছে তাই। ইমরান উঠে দাঁড়িয়ে বলল, আই অ্যাম আই অ্যাম এ বিগ ব্রাদার, মনে রাখবে সবাই। ফাহিম মুখ বাঁকিয়ে বলল, ওই ৫-৬ মাসের তো বড়, আর তার জন্য এত মাইকিং এর কি দরকার আছে? আমরা এত মাথা মোটা না যে সামান্য একটা নিয়ে ঝামেলা করব। জিহাদ তাল মিলিয়ে বলল, রাইট, আমাদের বোনের দরকার ছিল, বোন হয়ে গেছে। এতে কি কে বড় আর কে ছোট এটা কি দেখবো? আমরা তো আর কাউকে ভাই বলতে যাব না। আর যেই পজিশনে আছিস সেই পজিশনেই থাকার চেষ্টা কর। বেচারা ইমরান ওদের উপস্থিত বুদ্ধির প্রশংসা করলো। কিভাবে সুন্দর করে কথাটা ঘুরিয়ে দিল। রাইসা গোলাপগুলো নাড়িয়ে নাড়িয়ে দেখছে তো কখন ও নাকে ঠেকিয়ে সুবাস নিচ্ছে। এরকম খুশি সে আগে কোনোদিনও হয়নি। তার অজান্তেই এটাই হয়তো পাওয়ার শুরু হলো। মার্জিয়া এসে ৩ জনের উদ্দেশ্যে বাক্য ছুড়ল, বুঝলাম আমাদের রাইসাকে প্রপোজ করতে এসেছো, কিন্তু একটা করেই গোলাপ আনবে? আমরা বাড়িতে এতগুলো বোন আছি, আমাদের দিকে কি কারোর নজর নেই? আমাদেরকে বোন মনে হয় না? রাইসা সেই দিকে চেয়ে আস্তে করে বলো, আপু, তোমরা বরং এই সব নাও, আমার ফুল লাগবে না। যখন ভাই হয়েই গেছে ফুল দিয়ে কি করব? তুমিই নাও। আহ, বুকটা জুড়িয়ে যায় এমন সুন্দর অভিমতে। চাওয়ার চেয়ে বেশি কিছু পেয়ে গেছে রাইসা। মানুষ যখন তার সামান্য ফুলে কি এসে যায়। মার্জিয়া দ্রুত হাত বাড়িয়ে বলো, আরে না না, আমি তো মজা করছিলাম। আর এটা তোমার সবচেয়ে সুন্দর অনুভূতি, আর ভাইদের দেওয়া প্রথম ভালোবাসা। সেটা কেন নিব আমি? এটা সম্পূর্ণ তোমার হক, বুঝেছো?
ফাহিম হেসে বলে উঠল, সবার জন্যই একটা করে গোলাপ এনেছি, কেবল প্রথম উদ্দেশ্য ছিল ডেইজির জন্য। আর সে নিজেই একটা ফুটন্ত ডেইজি, আর তাকে আলাদা করে কোনো ফুল দেওয়ার দরকার নেই। তোমাদের জন্য এনেছি আমরা, এতটাও স্বার্থপর নই। মার্জিয়া ভোরও উঁচিয়ে তাকালো। সোফার ওপর থেকে গোলাপ নিয়ে ইমরান ফাহিম মার্জিয়াকেও সুন্দর মতো বোনের ব্যাখ্যা দিল। কিন্তু জিহাদ সে গোলাপ দিল, কিন্তু বলল, ম্যাডাম, আপনি তো বোন নয়, নাই হতে পারে না। আর তো ফুলটা দিয়ে বাসরের জন্যই প্রপোজ করি। আমাদের বাসরটা কবে হবে? একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। উত্তরটা কিন্তু আমার চাই। মার্জিয়া সবার অগোচরে দাঁত বের করে জিহাদের হাতে সিমটি কেটে গোলাপ নিয়ে দূরে দাঁড়ালো। জিহাদ মৌহুক অসহায় হয়ে গেল। এরপর সানজিদার কাছে গেল। সবাই গোলাপ দিল। জিহাদ হেসে বলল, তোমারও তো ভাই নেই, তো ভাই আমাদের ভাই বানাতে নিশ্চয়ই আপত্তি হবে না। কুঞ্জলতার মতোই হয়তো তুমিও আমাদের বোন হলে দারুণ হবে কিন্তু। সব সময় সুখ দুঃখ হাসি খুশি বিপদ আপদে আমাদের পাশে থাকবে। কি চলবে তো? ভাই হওয়ার যোগ্যতা রাখি তো? সানজিদা দেরি না করে চট করে ফুলগুলো নিল তিনজনের থেকে। ইমরান হালকা স্বরে বলল, আস্তে ধীরে, ওর হারিয়ে ওরা হারিয়ে যাচ্ছে না ভাই হওয়ার জন্য, যেহেতু নিশ্চয়ই এই গোলাপ নেওয়া পর্যন্তই ধৈর্য আছে, সাথে সারা জীবন পাশে থাকারও। ফাহিম ঘাড় ঘুরিয়ে ইমরানের দিকে এক ভুরু উঁচিয়ে চাইল, সংকোচ সুরে বলল, ওরা মাতলব কি? বলতে চাইছিস কি আমরা হারিয়ে যাব না? তুই কি হারিয়ে যাবি? তোরও বোন? আমার এখানে ৩টা বোন আছে, এত বোনের দরকার নেই। আমার বাবার সম্পত্তির ভাগ দিতে পারবো না। তোরা বোন বলছিস, তোরাই বল। তাছাড়া এছাড়া আমার মনে হয় তোরা দুজনেই যথেষ্ট। আর রইল তেজ, ও আছে। আমি কারোর ভাইটাই হতে পারবো না। কথাগুলো সবাই না শুনলেও সানজিদা, ফাহিম আর জিহাদ শুনে নিয়েছে। কিন্তু সানজিদা এতে অবাক হলো না। এমন কিছু সে আশা করেছিল। তো তুই কি বানাতে চাস? আসল কথা ঝেড়ে কাশো, আর গলার মাঝে অর্ধেক কথা আটকে রাখিস কেন? বলল জিহাদ। আমার গলা পরিষ্কারই আছে, ঝেড়ে কাশার কোনো প্রয়োজন নেই। নিজের চরকায় তেল দাও, যাও। এরপর ওরা ইরার কাছে গেল। ইমরান সানজিদার সামনে কানের কাছে ফিসফিস করে বলল, আমার বাবার সম্পত্তির ভাগ দেব না বলেছি। আমার ব্যাংক ব্যালেন্স যা আছে ইচ্ছা মতো খরচ করতে পারো। আমার পরে আমার বংশের প্রদীপ হবে আপনার থেকে। সে না হয় আমার সম্পত্তির মালিক হবে। ছেলের নাম ঠিক করতে শুরু করুন, হাতে টাইম কম। এমনি দূরত্ব বাড়িয়ে দিয়েছেন এখানে এসে। কোনোদিন কোন দিকে অঘটন ঘটিয়ে ফেলি তা বলা যায় না।